পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জলপথগুলোর একটি দিয়ে এগিয়ে যাচ্ছে রাশিয়ার একদল মালবাহী জাহাজ। আকাশে তাদের পাহারায় উঠছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার। সবকিছু ঠিকঠাক চলছিল ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পাইলটের রাডারের স্ক্রিনে একটা অদ্ভুত বিন্দু ভেসে উঠল। 2000 মিটার উপরে কিছু একটা তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু কে, কোন দেশের, কেন? আর এরপর যে ঘটনাটা ঘটল সেটা মধ্যপ্রাচ্যের আকাশযুদ্ধের ইতিহাসে একটা নতুন অধ্যায় যোগ করে দিল। পুরো ঘটনাটা জানতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে। বন্ধুরা, গল্পে ঢোকার আগে একটু বুঝে নেওয়া দরকার হরমুজ প্রণালী আসলে কেন এতটা গুরুত্বপূর্ণ, আর কেন এখানে যে কোনো ঘটনা সারা পৃথিবীকে নাড়িয়ে দেয়। কল্পনা করুন একটা সরু গলিপথ, যেটার এক পাশে ইরান, অন্য পাশে ওমান আর সংযুক্ত আরব আমিরাত। এই গলিপথটা মাত্র 33 কিলোমিটার চওড়া কিছু জায়গায়, কিন্তু এই সরু পথটি দিয়ে পৃথিবীর প্রায় 1/5 তেল প্রতিদিন পরিবহন হয়। সোজা বাংলায় বলতে গেলে, যদি কখনো এই পথটা বন্ধ হয়ে যায় তাহলে পরদিন সকালে আপনার গাড়িতে তেল দেওয়ার দাম দ্বিগুণ হয়ে যাবে। বিশ্ব অর্থনীতি টলবল করবে আর পুরো মধ্যপ্রাচ্যে জ্বলে উঠবে। এখন 2026 সালের জুন মাসের কথা ধরুন। মধ্যপ্রাচ্যে তখন উত্তেজনা চরমে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীতে চলাচল সেই সময় আগের মতো সবার জন্য উন্মুক্ত ছিল না। ইরান তাদের ভৌগোলিক নিয়ন্ত্রণে এই প্রণালীর একটা বড় অংশ পড়ে। তারা সবাইকে অবাধ যাতায়াতের অনুমতি দিচ্ছিল না। শুধুমাত্র নির্দিষ্ট কিছু দেশের জাহাজ, যাদের সাথে ইরানের সম্পর্ক ভালো, তারাই এই পথে চলতে পারছিল, আর রাশিয়া ছিল সেই সুবিধাপ্রাপ্তদের একটি। এই তথ্যটা কিন্তু ছোট না। এর মানে হলো হরমুজ তখন কার্যত একটা ভূ রাজনৈতিক ফিল্টারে পরিণত হয়েছিল। কে যাবে কে যাবে না সেটা ঠিক করছিল ইরান। আর এই পরিস্থিতিতে ঘটল সেই ঘটনা। 16 এপ্রিল 2026, সময় সকাল 11টার দিকে কয়েকটি রাশিয়ান মালবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। কিন্তু পরিস্থিতি যেহেতু উত্তপ্ত, তাই রাশিয়া তাদের জাহাজগুলোকে কোনো ঝুঁকি না নিয়ে একটি বিশেষ প্রহরী দিয়ে এসকর্ট করা হচ্ছিল, KA-52 এলিগেটর হেলিকপ্টার। এখন KA-52 এলিগেটর সম্পর্কে একটু বলা দরকার, কারণ এটা সাধারণ কোনো হেলিকপ্টার না, এটা আকাশের এক ভয়ঙ্কর শিকারী। প্রথমত, এই হেলিকপ্টারটির নকশাই অনন্য। এতে দুটি আলাদা ইঞ্জিন এবং কোএক্সিয়াল রোটর সিস্টেম রয়েছে, মানে উপরে দুটি পাখা একটার উপর আরেকটা বিপরীত দিকে ঘোরে। প্রতিটিতে 3টি করে মোট 6টি ব্লেড। এই ডিজাইনের সুবিধা কি? সুবিধা হলো এর আলাদা কোনো টেল রোটর দরকার পড়ে না, যার ফলে এটা অবিশ্বাস্য রকম চটপটে। হঠাৎ দিক পরিবর্তন, দ্রুত উচ্চতা বাড়ানো কমানো সব করতে পারে, এমন দক্ষতায় যে শত্রুপক্ষের পাইলটরা অনেক সময় কিছু বোঝার আগেই হারিয়ে যায়। এই হেলিকপ্টারকে অনেক বিশ্লেষক ফ্লাইং ট্যাঙ্ক বলে থাকেন। কারণটা হলো এর বডি এমন বিশেষ আর্মার দিয়ে তৈরি যে সাধারণ মেশিনগানের গুলি, এমনকি ছোটোখাটো মিসাইলের আঘাতেও এটা উড়তে থাকে যেন কিছুই হয়নি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো এর অস্ত্রভাণ্ডার। এতে ভিখার এবং আতাকা সিরিজের গাইডেড মিসাইল লাগানো থাকে। এগুলো রেঞ্জ প্রায় 10 কিলোমিটার, অর্থাৎ শত্রুকে দেখা যায় না এমন দূরত্ব থেকেও নির্ভুলভাবে ধ্বংস করতে পারে। তার উপর আছে 30 মিলিমিটারের অটোমেটিক কামান, 1 মিনিটে কয়েকশো রাউন্ড গুলি ছুটতে সক্ষম। তো এই পর্যায়ে একটা যুদ্ধযান্ত্রিক দানব আকাশে পাহারা দিচ্ছিল। মনে হচ্ছিল কোনো কিছু ভুল হওয়ার সুযোগ নেই, কিন্তু সেদিন বাস্তবতা ভিন্ন কথা বলল। জাহাজগুলো এখন প্রণালীর মধ্যভাগে পৌঁছেছে, কিন্তু তখনই KA-52 এর পাইলট তার মনিটরে একটা অস্বাভাবিক কিছু লক্ষ্য করলেন। তার হেলিকপ্টারের অনেক উপরে, প্রায় 2000 মিটার বা তারও বেশি উচ্চতায় একটা কিছু ঘুরছে। এখন প্রশ্ন হলো, এটা কি পাখি নাকি বিমান নাকি অন্য কিছু? অভিজ্ঞ পাইলট জানতেন এই উচ্চতায়, এই পরিস্থিতিতে, এই এলাকায় কোনো কিছুকে হালকাভাবে নেওয়া যায় না। তিনি তৎক্ষণাৎ কাছাকাছি অবস্থানরত রাশিয়ার যুদ্ধজাহাজের রাডার কন্ট্রোল রুমে বার্তা পাঠালেন। কিন্তু সমস্যা হলো, নৌজাহাজের রাডার অফিসাররা তাদের স্ক্রিনে স্পষ্ট কিছু দেখতে পাচ্ছিলেন না। সিগন্যালটা এতটাই ক্ষীণ যে বারবার ফ্রিকোয়েন্সি বদলালেও কিছুতে পরিষ্কার ছবি আসছিল না। আর এখানে বিষয়টা ভয়ঙ্কর হয়ে উঠল, কারণ যে জিনিস সাধারণ রাডারে ধরা পড়ে না সেটা নিশ্চিতভাবে অত্যন্ত উন্নত প্রযুক্তির। এটা কোনো স্থানীয় মিলিশিয়ার খেলনা ড্রোন না, এটা কোনো বড় শক্তির চোখ। রাশিয়ান কমান্ডোরা তখন একটা সাহসী সিদ্ধান্ত নিলেন। তারা বুঝলেন সাধারণ জাহাজের রাডার দিয়ে এই রহস্যের সমাধান হবে না, দরকার আকাশ থেকে আকাশে স্ক্যান করা। তাই সিদ্ধান্ত হলো একটি বিশেষায়িত রাডার প্লেন পাঠানো হবে। এই রাডার বিমানগুলো সাধারণ বিমান থেকে সম্পূর্ণ আলাদা। এদের কাজ হলো শত শত কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আকাশে উঠতে থাকা ক্ষুদ্রতম বস্তুটিকে শনাক্ত করা। পাখি থেকে শুরু করে স্টেলথ ড্রোন, কিছুই এদের চোখ এড়ায় না। বিভিন্ন সূত্র অনুযায়ী মাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যে
সেই রাডার বিমান ঘটনাস্থলে পৌঁছে গেল। আর পৌঁছানোর পর যা দেখা গেল সেটাই সবকিছু বদলে দিল। উপরের ঘুরতে থাকা বস্তুটি একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন, এবং এটা শুধু উড়ছিল না, এটা পুরো রাশিয়ান জাহাজবহরের প্রতিটি নড়াচড়া, প্রতিটি গতিপথ, সম্ভবত প্রতিটি কার্গোর তথ্য রেকর্ড করছিল। এখানে একটু থামুন এবং চিন্তা করুন, একটা ড্রোন আকাশে ঘুরছে, এতে কি এমন ভয়ের আছে? ভয়টা আছে, এবং সেটা অনেক গভীর। আধুনিক যুদ্ধে সবচেয়ে মূল্যবান জিনিস কি? বোমা না মিসাইল, ট্যাঙ্ক না তথ্য? যে পক্ষ বেশি তথ্য জানে সে জিতে। একটা নজরদারি ড্রোন যদি আপনার জাহাজ বহরের ওপর ঘন্টার পর ঘন্টা চক্র মারে, তাহলে সে জানতে পারে আপনার জাহাজ কোথায় যাচ্ছে, কি বহন করছে, কোন পথে এগুচ্ছে, আপনার নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী, আপনার দুর্বল পয়েন্ট কোথায়। এবার সবচেয়ে বড় প্রশ্ন, এই ড্রোনটা কার? রাডার প্লেনের অফিসারদের ধারণা ছিল এটি সম্ভবত ইসরায়েলের কাছাকাছি কোনো এলাকা থেকে নিয়ন্ত্রিত হচ্ছিল। আর প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিচার করলে এই ড্রোনটি MQ-9 রিপার শ্রেণীর হতে পারে বলে অনেকেই মনে করেন। MQ-9 রিপার, এই নামটা সামরিক জগতে শুনেননি এমন মানুষ কম আছে। এটি পৃথিবীর সবচেয়ে পরিচিত দূরপাল্লার নজরদারি ড্রোনগুলোর একটি। এর বৈশিষ্ট্য শুনলে চমকে যাবেন। এটি একটানা 22 ঘন্টারও বেশি সময় আকাশে থাকতে পারে। ভাবুন, প্রায় একটি পুরো দিন এটি আকাশে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করতে পারে কোনো বিরতি ছাড়াই। এর গতিবেগ খুব বেশি নয়, ঘন্টায় প্রায় 500 থেকে 600 কিলোমিটার। কিন্তু গতি এখানে মুখ্য না, ধৈর্য এবং নির্ভুলতাই এর আসল শক্তি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটি MQ-9 রিপারের দাম প্রায় $100 মিলিয়ন। বাংলাদেশি টাকায় হিসাব করলে প্রায় 1000 কোটি টাকা একটা ড্রোনের দাম। তাই যে দেশ এটা উড়াচ্ছিল তারা জানতো এটা হারানো মানে শুধু টাকা নয়, প্রযুক্তিগত গোপনীয়তা ও শত্রুর হাতে চলে যাওয়া। এবং ঠিক এই কারণে পরবর্তী ঘটনাগুলো এত দ্রুত ঘটেছিল। এখন পরিস্থিতি দাঁড়ালো এরকম, রাশিয়া জানে যে তাদের উপর গোয়েন্দাগিরি হচ্ছে, অন্যদিকে ড্রোনের অপারেটররাও বুঝে গেছে যে তাদের ট্র্যাক করা হচ্ছে। দুই পক্ষই তখন একই চিন্তা, সময়ের সাথে পাল্লা দেওয়া। ড্রোনের পক্ষ থেকে চেষ্টা চলছিল যত দ্রুত সম্ভব ড্রোনটিকে নিরাপদ এলাকায় ফিরিয়ে নেওয়ার। কিন্তু সমস্যা হলো MQ-9 রিপার দ্রুতগামী কোনো যন্ত্র না, ঘন্টায় 500 থেকে 600 কিলোমিটার গতিতে ফিরতে বেশ সময় লাগবে। তাই আরেকটি সিদ্ধান্ত নেওয়া হলো, আরেকটি F-16 ফাইটার ফ্যালকন যুদ্ধবিমান পাঠিয়ে ড্রোনটিকে প্রোটেক্ট করা হবে। বিভিন্ন সূত্র অনুযায়ী ইসরায়েলের একটি ঘাঁটি থেকে একটি F-16 সেদিকে রওনা দেয়। অন্যদিকে রাশিয়ান কমান্ডোরা কোনোভাবেই সেই ড্রোনকে পালাতে দিতে রাজি ছিলেন না। তারা কাছাকাছি একটি ঘাঁটি থেকে S-300 মিসাইল সিস্টেম প্রস্তুত করার নির্দেশ দিলেন। S-300 এই নামটা শুনলে পৃথিবীর যে কোনো বৈমানিকের পিলে চমকে যায়। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে নিক্ষেপিত মিসাইল ঘন্টায় 3000 কিলোমিটারের বেশি গতিতে তার লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয়। শব্দের গতির প্রায় 2.5 গুণ বেশি। এই গতিতে কোনো ড্রোনের পক্ষে পালানো কার্যত অসম্ভব। এরপর যা ঘটল তা ঘটল মাত্র কয়েক মিনিটের মধ্যে। S-300 থেকে একটি মিসাইল ছোড়া হলো সেই অজানা ড্রোনের দিকে। মিসাইলটির বাতাস ছেড়ে ছুটে গেল সেই 2000 মিটার উচ্চতার দিকে। আর তারপর রাডার স্ক্রিন থেকে সেই রহস্যময় সিগন্যালটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। এক মুহূর্ত আগে যেটা ছিল পরের মুহূর্তে সেটা আর নেই। মিসাইল কি আঘাত করেছিল, নাকি ড্রোনটি নিজেই সিগন্যাল বন্ধ করে দিয়েছিল, নাকি অন্য কিছু ঘটেছিল? এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে দিতে পারেনি। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, কোনো দেশই প্রকাশ্যে স্বীকার করেনি যে সেই ড্রোনটি তাদের। না যুক্তরাষ্ট্র কিছু বলেছে, না ইসরায়েল। চরম নীরবতা। এবং ঠিক এই নীরবতাই সবচেয়ে বেশি কথা বলে, কারণ সামরিক বিশেষজ্ঞদের মতে এই মানের উন্নত নজরদারি ড্রোন পৃথিবীর খুব কম দেশের হাতে আছে। মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এই দুই দেশেই এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে। তাহলে কে চালাচ্ছিল? আপনারা নিজেরাই চিন্তা করুন। আপনারা কি মনে করেন এই ড্রোনটি আসলে কার ছিল? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর বেল আইকনটা অন রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।